ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মতন প্রতিহিংসা পরায়ণ দল এবং তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির মতন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি ভারতবর্ষের রাজনীতিতে দ্বিতীয় নেই। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, এই শব্দটি হয়তো বেঙ্গলে, বিশেষ করে বাংলায়, অন্তত শিয়ালদা কোর্টের এই বিচারের পরে, এই রায় ঘোষণার পরে একটু হলেও থিতু হলো, শিথিল হলো। কেন বলছি? তার কারণ ইতিমধ্যেই সাজা ঘোষণা হয়েছে, অর্থাৎ রায় ঘোষণা করে দেওয়া হয়েছে। সাজা পেতে চলেছে সঞ্জয় রায়। এবং কি কি ধারায়? বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1, এই 3টি ধারাতে বিশেষত ধর্ষণ এবং ধর্ষণের ফলে মৃত্যু এবং তারপরে খুন, 3টি ধারায় ইতিমধ্যে সঞ্জয় রায় অভিযুক্ত ছিলেন এবং তারপরে তাকে সাজাও ঘোষণা করা হবে। সর্বোচ্চ সাজা ঘোষণা হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা ঘোষণা হবে যাবজ্জীবন কারাদণ্ড। এবার তার ফাঁসি হবে নাকি কারাদণ্ড হবে, এর মধ্যে আর আমি আসতে চাইছি না। মূলত গত কয়েক ঘন্টা ধরে ট্রাইব টিভি বাংলায় আপনারা এগুলো সব দেখে এসছেন, কিন্তু এখন ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হবে? এখন আলোচনা হবে সত্যি এই সঞ্জয় রায়, যিনি অভিযুক্ত ছিলেন, যিনি দোষী সাব্যস্ত হলেন কোর্টের কাছে, যেখানে অনির্বাণ দাস সরাসরি বললেন যে তিনি দোষী, ঠিক সে জায়গায় সত্যি বিচার পেল কি তিলোত্তমা? এটা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার কারণ সঞ্জয় রায় একা অভিযুক্ত, একাই দোষী সাব্যস্ত হলেন। সিবিআই, কলকাতা পুলিশ প্রত্যেকে ইনভেস্টিগেট করলেন। সাধারণ মানুষের এখনও পর্যন্ত নাভিশ্বাস কমেনি। তারা বলছেন শুধুমাত্র সঞ্জয় রায় একা এই কাজ করতে পারে না। আমি যে কথা বারবার বলছি, ব্রুটালি অ্যাটাক, অর্থাৎ পাশবিক অত্যাচার। একা একজনের পক্ষে তিনি সরাসরি হাসপাতালে পৌঁছলেন, হাসপাতালে ফ্লোর থেকে ফ্লোরে পৌঁছে গেলেন এবং সেই নির্যাতিতা, যার সঙ্গে নির্যাতন হলো, সেই তিলোত্তমা, সেই অভয়া, তার কাছে গিয়ে তাকে ধর্ষণ করলো, খুন করলো এবং পাশবিক অত্যাচার করলো একাই। এটা প্র্যাকটিক্যালি পসিবল? সত্যিই কি এটা সম্ভব? এটা নিয়েই বিস্তর জলঘোলা হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নির্যাতিতার মা বাবা প্রত্যেকেরই প্রশ্ন, সিবিআই সঠিক তদন্ত করেনি। অর্থাৎ সিবিআই এর প্রশ্নের, সিবিআই এর এই যাবতীয় বিষয় নিয়ে বড় সড়ো একটি কোশ্চেন মার্ক পড়ে গিয়েছে, যেখানে কার্যত হাত সেঁকছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ সরাসরি বলছেন, এতদিন আপনারাই সিবিআই করছিলেন। কিছু স্পেসিফিক মানুষকে হয়তো তিনি বলার চেষ্টা করলেন, কিন্তু তিনি বলার চেষ্টা করলেন এটা যে সিবিআই যা তদন্ত করলো কলকাতা পুলিশ তো আগেই করে নিয়েছে। অর্থাৎ 24 ঘন্টার টাইম লাইনে, 24 ঘন্টার প্যারামিটারে তিনি সেট করলেন কলকাতা পুলিশ এবং সিবিআই এর সাফল্য। তিনি বলতে চাইছেন, কুণাল ঘোষ সরাসরি বলতে চাইছেন, কলকাতা পুলিশ যা 24 ঘন্টায় করছে, যাকে দোষী সাব্যস্ত করেছিল সেই অভিযুক্তই এখন সিবিআই এর কাছেও অভিযুক্ত এবং বিচারকের কাছেও সেই দোষী। অর্থাৎ কুণাল ঘোষ এক্সট্রা বুস্ট পেল, একটু ফ্রন্ট পেজে তো আসলো, কিন্তু সত্যিকারের যে বিষয়, সত্যিকারের যে রাজনৈতিক চাপানোতরের ঊর্ধ্বে উঠে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, এ শব্দটিকে তাৎক্ষণিকভাবে থিতু করলেও সর্বোচ্চভাবে কি থিতু করতে পারছে? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আজ আলোচনার বিষয়, সত্যি বিচার পেল কি তিলোত্তমা? আর ঠিক সেই বিষয় নিয়ে সরাসরি কোর্টরুমের ভেতরে কি আলোচনা হয়েছিল রাখছি, দেখুন। অনির্বাণ দাস বিচারক, তিনি বলছেন সোমবার সাজা ঘোষণা। কারা কারা ছিলেন? অমর্ত্য দে ছিলেন, রাজদীপ হালদার এবং সঞ্জয় রায় ছিলেন। সঞ্জয় রায় বলছেন আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি। অর্থাৎ সঞ্জয় রায় বলছেন তিনি ভিকটিম, তাকে এক প্রকার ফাঁসানো হয়েছে। তারপরে কি হলো? অনির্বাণ দাস বলছেন সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনি দোষী, শাস্তি পেতেই হবে। সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনি দোষী, শাস্তি আপনাকে পেতেই হবে। অনির্বাণ দাস বিচারক তিনি বলছেন, এবং একই সঙ্গে সেই কোর্টরুমে ছিলেন পার্থসারথী দত্ত, সিবিআই এর আইনজীবী, এবং অমর্ত্য দে নির্যাতিতার আইনজীবী, রাজদীপ হালদার নির্যাতিতার আইনজীবী। এবার সঞ্জয় রায় বলছেন আমার কথা শুনুন প্লিজ। বুঝতে পারছেন ঔদ্ধত্য? একজন বিচারকের সামনে তিনি বলছেন আমার কথা শুনুন প্লিজ। বলছেন আমি কিছু করিনি, আমাকে আইপিএসরা যা বলেছেন তাই বলেছি, আমাকে ফাঁসানো হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষর
রুদ্রাক্ষের একটি মালা রয়েছে, আমি ধর্ষণ করলে বা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তিনি বলার চেষ্টা করছেন আমি ধর্ষণ করলে সেটা ছিল না কেন? প্রশ্ন করছে কে? সঞ্জয় রায়। তিনি বলছেন সেই সময়কালীন অবস্থাতে তার গলায় রুদ্রাক্ষর মালা ছিল। এবার অনির্বাণ দাস বলছেন সোমবার আপনার কথা শুনবো। ওই যে বলে না গণতান্ত্রিক দেশ, আর আমাদের দেশ তো যিনি সাসপেক্ট তার ক্ষেত্রেও পাশে দাঁড়ান, অর্থাৎ শোনার চেষ্টা করেন শেষ পর্যন্ত তিনি কি বলতে চাইছেন। কার্যত যেটা অনির্বাণ দাস আবারও প্রমাণ করলেন বিচারক হিসেবে, তিনি বলার চেষ্টা করলেন 20 তারিখ অর্থাৎ আগামী সোমবার, হাতে মাত্র একটি দিন, এবং ঠিক তারপরেই সোমবার আবারও তাৎক্ষণিকভাবে শোনা হবে সঞ্জয় রায়ের কথা। আরও একটি তথ্য আপনাদের সামনে রাখছি, দেখুন। আদালতের রায় সম্পর্কিত 3টি বড় বিষয়। ফরেন্সিক রিপোর্টই সিদ্ধান্তের ভিত্তি। বলছেন আদালত ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে, যেখানে দেখানো হয়েছে যে সঞ্জয় রায় এই মামলায় জড়িত ছিলেন। ঘটনাস্থলে এবং ভুক্তভোগী চিকিৎসকের শরীরে সঞ্জয়ের ডিএনএও পাওয়া গেছে। রায়কে ভারতীয় বিচার কোড আইনের ধারা 64, 66 এবং 103-এর 1 এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। নাম্বার 2 আপনাদের সামনে রাখবো। আদালতের রায় সম্পর্কিত 3টি বড় বিষয় আপনাদের সামনে। সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। বিচারপতি অনির্বাণ দাস বলেন এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, সর্বনিম্ন শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। এরপরে 3 নম্বর পয়েন্ট আপনাদের সামনে রাখছি, দেখুন। দোষী সাব্যস্ত সঞ্জয় কথা বলার সুযোগ পাবেন। ওই যে বললাম, যিনি সাসপেক্ট থাকেন, ভিকটিম থাকেন, তাদের প্রত্যেকের বলার সুযোগ রয়েছে। বিচার ব্যবস্থা সবাইকে বলার সুযোগ দিচ্ছে না, ঠিক সেই জায়গায় সঞ্জয় রায়ও 20 তারিখ অর্থাৎ আগামী সোমবার বলার সুযোগ পাবেন। আদালত ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে, যেখানে দেখানো হয়েছে যে সঞ্জয় রায় এই মামলায় জড়িত ছিলেন। ঘটনাস্থল এবং ভুক্তভোগী চিকিৎসকের শরীরে সঞ্জয়ের ডিএনএও পাওয়া গেছে। সঞ্জয় রায়কে ভারতীয় বিচার কোড আইনে, যা বললাম, ধারা 64, 66 এবং 103-1-এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এবার দেখার শেষ হাসিটা নির্যাতিতা, আমাদের তিলোত্তমা, এরকম বহু তিলোত্তমা হাসতে পারে কিনা, দূর থেকে তিলোত্তমা দেখতে পাচ্ছে কিনা, হাসিটা তার মুখে আসছে কিনা, সে অম্লান হাসি যা চলে গিয়েছিল, ম্লান হয়ে গিয়েছিল, সেই ম্লান হাসি আবারও অম্লানে পরিবর্তন হবে কিনা। কার্যত এত জলঘোলা মধ্যে একটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, তা হলো ফরেন্সিক রিপোর্ট। আচ্ছা, এটা ভাববেন না আবার ট্রাইব টিভি বাংলা ইনভেস্টিগেট করতে বসে গেছে, তা নয়, একেবারেই তা নয়। সিবিআই তার তদন্ত করছেন, কলকাতা পুলিশ তার 24 ঘন্টার মধ্যে তদন্ত করেছিলেন, কিন্তু এই তদন্তের মধ্যে থেকে কিছু বিষয় আমাদের দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে কোশ্চেন তুলতে হয়। তার কারণ এই কোশ্চেন সাধারণ মানুষের প্রশ্ন কিংবা জুনিয়র ডাক্তারদের প্রশ্ন। অনিকেত মাহাতো আপনারা সবাই চেনেন, সেই ব্যক্তি সরাসরি ফরেন্সিক রিপোর্ট নিয়েও কিন্তু কথা বলেছিলেন। আচ্ছা, এই ফরেন্সিক রিপোর্টে ঠিক কেন প্রশ্ন উঠছে, কি বেরিয়ে এসেছিল দেখাবো, দেখুন। দেখুন, স্পষ্টত ফরেন্সিক রিপোর্টে বিস্ফোরক তথ্য। এই গদিতে কাটা দাগ পাওয়া গেছে, যা এই গদিতে শুয়ে থাকা একজন আহত শিকারের মাথা এবং তলপেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে গেছে। তবে হামলাকারীর কাছে শিকারের দ্বারা দেখানো সম্ভাব্য লড়াইয়ের প্রমাণ বা তাদের মধ্যে লড়াইয়ের প্রমাণ, যেমন এই ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, দৃশ্যের দেখানো জায়গায় পাওয়া গেছে, যেমন সেমিনার হলের ভেতরে কাঠের প্ল্যাটফর্মের গদি এবং পার্শ্ববর্তী এলাকা। অর্থাৎ যেখানে আদৌ বলা হচ্ছে দর্শন করা হয়েছে সেটাই আদৌ স্পট, তো সেখানেও আদৌ তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে কি, নাকি নেপথ্যে অন্য কোনো বড় রহস্য। 5 নম্বর পয়েন্ট, ফরেন্সিক রিপোর্টে আরও বিস্ফোরক তথ্য। এটা অসম্ভব যে একজন ব্যক্তি অপরাধ করার জন্য সেমিনার হলে প্রবেশ করতে পারে না। 24x7 অর্থাৎ 24x7 কার্যকরী হাসপাতালের করিডোরে ডাক্তারের ডিউটি, নার্সিং স্টেশন এলাকায় উপস্থিত কর্মকর্তাদের উপস্থিতিতে এই ব্যক্তি প্রবেশ করলেন কি করে। এই দুটো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ফরেন্সিক রিপোর্টে। আর ঠিক সেখান থেকে আরও বড় প্রশ্ন আসে। এখন তো আরও বেশি প্রশ্নচিহ্ন তৈরি করছে নির্যাতিতার মা বাবা। তারা বলছেন নির্যাতিতার ঘাড়ে যে কামড়ের দাগ পাওয়া গিয়েছিল, সেই কামড়ের দাগ নিয়েও সিবিআই কোনো রকম তদন্ত বা ইনভেস্টিগেশন করেনি।
মা বাবাকে জিজ্ঞেসই করা হয়নি এই বিষয়ে। প্রশ্ন তো এখান থেকেও ওঠে, সিবিআই আদেও সঠিক ইনভেস্টিগেশন করছে তো? যদিও বা এখনই সবটা বলা সম্ভব নয়, তার কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও জমা পড়েনি। প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে এবং তার ভিত্তিতে শিয়ালদা কোর্ট রায় ঘোষণা করেছে, এবং সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও তদন্তের খাতিরে আর কি বেরিয়ে আসে, তথ্য কি বেরিয়ে আসে, সেটাও এখনও জলঘোলা, সেটাও এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। আদেও যারা বা যে এই ঘটনার সঙ্গে যুক্ত তারা শেষে শাস্তিটা পাবে তো, নাকি আবারও বলতে হবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে? আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক অনির্বাণ দাসের সিঙ্গেল বেঞ্চ। আগামী সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে আদালত। ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। 64 নম্বর ধারায় মৃত্যুর জন্য দায়ী, 66 নম্বর ধারায় ধর্ষণের শাস্তি এবং 103 নম্বর অর্থাৎ খুনের ধারায় চার্জ গঠন করা হয়েছিল। এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা মৃত্যুদণ্ড সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা খুনের ধারায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে বলা যাবে একমাত্র অভিযুক্ত দেখুন, দোষী? আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে, এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া। যদিও পাল্টা সঞ্জয় রায়ের দাবি এই কাজ সে করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। প্রত্যুত্তরে বিচারক অনির্বাণ দাস বলেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে তাতে আপনিই দোষী। পাল্টা সঞ্জয়ের প্রশ্ন, আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, আমি ধর্ষণ করলে সেটা ছিঁড়ল না কেন? এদিন বিচারকের কাছে কথা বলতে দেওয়ার আর্জিও জানায় সঞ্জয়। যদিও বিচারক জানান সোমবার তিনি সঞ্জয়ের কথা শুনবেন। প্রথম থেকেই এই সঞ্জয়ের এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে, আমি সব কিছু বলবো। ওনাকে 351 বিএনএসএস যখন বলতে দেওয়া হয়, ওনাকে জজ সাহেব 104টি প্রশ্ন তুলে ধরে। সেই 104টি প্রশ্নের উত্তরের পরে এটা ছাড়াও ওকে বলা হয়, তোমার যা বক্তব্য তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছো যে আমি আমার বক্তব্যটা বলতে চাই, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে, এতদিন ধরে ওনার অভিযোগ যে ওকে ফাঁসানো হয়েছে, সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করবোরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায়। প্রসঙ্গত, গত বছর 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সেমিনার রুমে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনার পরের দিনই পুলিশ গ্রেপ্তার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। সঞ্জয় ছাড়া আর কি কেউ খুনের ঘটনায় যুক্ত ছিল? এই প্রশ্ন রয়েই গিয়েছে। নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টেও গিয়েছে বিষয়টি নিয়ে, কিন্তু খুন ও ধর্ষণের ঘটনায় সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই ও আদালত একা সঞ্জয়কেই অভিযুক্ত সাব্যস্ত করেছে। আরজিকর মামলায় রায়ের জন্য শনিবার কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শিয়ালদা কোর্ট চত্বর। পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা। রাস্তা থেকেই তৈরি করা হয় ব্যারিকেড। সাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। দুপুর 1টা নাগাদ সেখানে পুলিশের ভ্যানে চাপিয়ে সঞ্জয়কে নিয়ে আসা হয়। এরপর দুপুর 2:30 নাগাদ রায় দেয় আদালত। আগামী সোমবার সঞ্জয় রায়কে কি সাজা দেয় আদালত, সেই দিকেই নজর রয়েছে সকলের। কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। অর্থাৎ এখনো পর্যন্ত আগামী সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। তার কারণ 20 তারিখ সোমবার
সঞ্জয় রায়ের সম্বন্ধেও, অর্থাৎ সঞ্জয় রায় তার জন্যে, তার সপক্ষে ঠিক কী যুক্তি রাখছে সেদিকেও তো নজর রাখতে হবে। তার কারণ এরকম নয় তো যে মূলত ভিকটিম কার্ড প্লে করবার চেষ্টা করছেন সঞ্জয় রায়, না হলে তিনি এই শব্দবন্ধগুলো কেন ব্যবহার করছেন? গরিব, এবং এক প্রকার তাকে ফাঁসানো হয়েছে, এখন আবার আইপিএসদের নামও নিচ্ছেন। অর্থাৎ কার্যত বিভিন্নভাবে এই বিচার ব্যবস্থাকে, বিচারটিকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কি সঞ্জয় রায়? আর যদি সত্যিই করে তাহলে তার রেস তো অবশ্যই পড়বে। তার কারণ সঞ্জয় রায় যতটা চালাক, যতটা নিজেকে ধূর্ত মনে করছেন, যদি সত্যি মনে করেন তাহলে তার চেয়েও অনেক বেশি ধূর্ত আইন ব্যবস্থা এবং সেই বিচারের বাণী যিনি দিচ্ছেন, বিচারপতি, তার চেয়ার এবং সেই বিচারক, সবাই তার থেকে অনেক বেশি চালাক। তাই জন্য তো তারা সেখানে বসে রয়েছেন। আর ঠিক সে জায়গায় যদি সত্যি তিনি সত্যি কথা বলছেন, তাহলেও আরও একটি প্রশ্ন রয়েছে, সিবিআই তাহলে কি তদন্ত করছে? সিবিআই এখনও পর্যন্ত সেই মাথাগুলোকে কেন বের করতে পারছেন না? প্রশ্ন উঠছে 4 জন মেল, অর্থাৎ 4 জন পুরুষ এবং 2 জন মহিলাকে নিয়ে। এখনও পর্যন্ত তাদের বিষয়েও কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাদেরকে এখনও পর্যন্ত কোর্ট অবধি নিয়ে আসা যায়নি তদন্তের খাতিরে। তদন্ত ঠিক কোন জায়গায় তাহলে আটকে রয়েছে, থমকে রয়েছে? অনেকে তো আবার বলছেন এভিডেন্স টেম্পার্ড হয়েছিল। এভিডেন্স টেম্পার্ড হয়েছিল তাই জন্যই কি শুধুমাত্র সঞ্জয় রায়কেই শনাক্তকরণ করা যাচ্ছে, অন্য কাউকে করা যাচ্ছে না? যদি তাই হয় তাহলেও প্রশ্ন অনেকগুলো আসে। আপনাদের এই প্রসঙ্গে রাজনৈতিক তরজার একটি প্রসঙ্গ ইতিমধ্যেই মনে করবার চেষ্টা করব। গত 2 দিন ধরে ঠিক এই বিষয়কে কেন্দ্র করে, এই আরজিকর ইস্যুকে কেন্দ্র করে, যখন আরজিকর ইস্যুকে কেন্দ্র করে অভিনেতা, অভিনেত্রীরা, বুদ্ধিজীবীরা তারা প্রত্যেকে রাস্তায় নেমে এসেছিল, এবং ঠিক সে ঘটনার ওপর ভিত্তি করে এই মুহূর্তে কুণাল ঘোষ তাদের বয়কটের ডাক দিয়েছিল। আর ঠিক সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর চিনেছি, যতদূর জানি, যতদূর চিনি, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না, বয়কটের রাজনীতিকে বিশ্বাস করে না। অর্থাৎ এখানেও তৃণমূলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের দ্বৈরথ একেবারে প্রকাশ্যে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সম্বন্ধে বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টে বলছে তৃণমূল কংগ্রেসের এটা বক্তব্য নয়। কেউ এই মন্তব্য যদি করে থাকে, কেউ যদি এইভাবে বোঝানোর চেষ্টা করে, তাহলে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। কিন্তু রাজনৈতিক প্রসঙ্গে, তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। ঠিক এই জায়গায় আমরা আলোচনা প্রসঙ্গে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক, রয়েছেন মাননীয় অবলেন্দু দত্ত, বিজেপি সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় হিরণময় রয়, জুনিয়র ডক্টর। আপনাদের 4 জনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথমেই হিরণময় বাবুর কাছে যাব। হিরণময় বাবু, দীর্ঘ লড়াইটা আপনারা লড়েছেন, এতদিন ধরে লড়লেন, তারপরে অবশেষে সেই সাজা ঘোষণা। এখনো কি বলবেন? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, কি বলবেন? ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। শুরুতেই বলি যে প্রথম থেকেই কিন্তু এই আন্দোলনে আমরা যারা প্রথম থেকেই ছিলাম, প্রথম থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনাটাকে একটা সুইসাইড ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করা হয়েছিল। তারপরে কিন্তু সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যে আন্দোলনটা এগিয়ে এসেছে, তার মাধ্যমেই কিন্তু সেটা সিবিআই হাতে যায় এবং তার মাধ্যমেই এতগুলো নাম সামনে আসে এবং বিভিন্ন কলেজে আপনারা শুনেছেন থ্রেড কালচার, এসব কিন্তু সামনে উঠে আসে এবং যে দুর্নীতিগুলো হতো সেগুলো কিন্তু অনেকটাই সামনে উঠে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেডিকেল কলেজে, যেখানে তার ওয়ার্ক প্লেস, যেখানে মানুষ সবচেয়ে সুরক্ষিত মনে করে, সেখানে কিন্তু তার ধর্ষিত হতে হলো এবং তাকে খুন হতে হলো। তাহলে সেখানে এত বড় একটা মেডিকেল কলেজে এইভাবে একজন জুনিয়র ডাক্তার মারা গেল, তাহলে কেউ একটা টের পেল না, নাকি এটাকে চাপা দেওয়ার চেষ্টা হলো প্রথম থেকেই? এবং আমরা দেখলাম যে পরবর্তীকালেও 14 তারিখে ভ্যান্ডালিজম, সেই ঘটনাটাও কিন্তু আমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেয় যে আমাদের এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য কিন্তু অনেকটাই চেষ্টা করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে সিএফএসএল রিপোর্টে আপনারা সেখানে দেখেছেন যে
ম্যাট্রিক্সে কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, তাহলে সেটা কোথায় হলো? সেটা একদম ঠিকঠাক ছিল। তাহলে একটি মেয়ে এভাবে রেপ অ্যান্ড মার্ডার্ড হলো, তাতে কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন থাকলো না, তাহলে সেটা কি আদৌ সম্ভব আপনারা মনে করেন? এবং একজনের যে ডিএনএ রিপোর্টগুলো পাওয়া গেছে, সেখানে কিন্তু অনেকজনের ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে। তাহলে সেই ডিএনএ রিপোর্টগুলো যাদের সাথে ম্যাচ করছে, তাহলে তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না? শুধু একজনই কি সঞ্জয় রায় ছিলেন? তাহলে আমরা চাইছি যে বাকি যারা আছে, তাহলে তাদেরকেও শনাক্ত করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শুধু একজনের এভাবে যদি করা হয়, তাহলে বাকিরা তো ছাড়া পেয়ে গেল, তারা তো এভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কদিন পরে সে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এই ঘটনা ঘটবে না, এটা কে বলতে পারে? বা বিভিন্ন কলেজে এই ঘটনা ঘটবে না? আপনারা দেখেছেন যে এই অভয়ের ঘটনার পরে বিভিন্ন জায়গায় কিন্তু বহু ঘটনা ঘটে গেছে এরকম। তাহলে সেটা কি এভাবে আটকাবে? আমরা এই প্রশ্নটা রাখতে চাই। বুঝতে পেরেছি। আমি এই জায়গায় অমরেন্দ্রদার কাছে চলে যাবো। অমরেন্দ্রদা, আপনি একজন পেশায় অ্যাডভোকেটও, তো ঠিক সে জায়গায় এই প্রসঙ্গে এসে সিবিআই এর ওপর যখন সবাই এত আস্থা রাখছে, ভরসা রাখছে, আমি খুব অবাক হচ্ছি। 24 ঘন্টা যে কথা কুণাল ঘোষও বলছেন, তৃণমূল সমর্থকদের এবং তৃণমূলদের হয়তো এখন বলার জায়গাটা আরও বেশি বেড়ে গিয়েছে। তার কারণ 24 ঘন্টার প্রেক্ষাপটে যা বেরিয়ে এলো, সিবিআই এতদিন ধরে ইনভেস্টিগেট করেও এই একই জিনিসেই থমকে রয়েছে। এত সময় লেগে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই পর্যায়ে এসে সঞ্জয় রায় একাই অভিযুক্ত শুধু থাকছেন। এই যে কথা বললেন সরাসরি হিরণময় বাবু, তিনি বলছেন যে আরও অনেকের ডিএনএ পাওয়া গিয়েছে। তারা কোথায়, কবে পাবে সিবিআই? এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ আর কতদিন অপেক্ষা করবে অমলেন্দুদার? দেখুন অঞ্জনদা, আজকে বিচার ব্যবস্থা বা ভারতীয় ন্যায়ালয় যে দোষীদের শনাক্ত করতে পারে, তার জন্য আজকে বিচার ব্যবস্থার প্রতি প্রত্যেকেরই আশা রাখা উচিত। যে এভিডেন্স সাবমিট করা হয়েছে তার প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে। আইনের কথাই যদি বলেন, এটা হচ্ছে প্রিলিমিনারি চার্জশিট। এই তদন্ত যে বন্ধ হয়ে যাচ্ছে বা এই ট্রায়াল কোর্টের সাজা ঘোষণার পরে বা ট্রায়াল কোর্টের কোনো একজনকে কনভিক্টেড করে দিলে যে এই তদন্ত বন্ধ হয়ে যাচ্ছে তা নয়। এখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, বা এই সাজা ঘোষণা হওয়ার পরেও সিবিআই যে তদন্ত করছে তার প্রেক্ষিতে আমরা আরো উপরে ধরুন অ্যাপিল করতে পারবেন যদি কারোর এই রায়কে যদি মনে হয় যে না ঠিক হয়নি, বা যে তদন্ত হয়েছে তদন্ত প্রক্রিয়া ঠিক চলছে না। ইভিন নির্যাতিতার বাবা মাও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যেই, আপনারা জানেন। যে তদন্ত প্রক্রিয়াকেও আপনারা চ্যালেঞ্জ করতে পারেন, যে কোনো সাধারণ মানুষও করতে পারেন বা যিনি ভিকটিম তার পরিবারের মানুষও করতে পারেন। তো সেগুলো প্রত্যেকটি আইনি পদ্ধতির মাধ্যমে এগোবে। সব থেকে বড় কথা, আজকের দিনে সিবিআই এর জন্য আদালতে আজকে যে দোষী বা যে ধরা পড়েছে সঞ্জয় রায় এই জঘন্য অপরাধের জন্য, তাকে সাজা প্রাপ্ত হয়েছে সে, বা সে দোষী সাব্যস্ত হয়েছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আজকে এই যে আরজিকর ঘটনাটাকে বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল প্রথম দিন থেকে যেভাবে করেছিল, যে তারা প্রত্যেকে, ইভিন মুখ্যমন্ত্রীও জেনে গেছিলেন যে কে দোষী কে দোষী নয়, একজন করেছে কি 10 জন করেছে। তারা প্রথম দিন থেকে শাসক দল যেভাবে পারভার্টেডলি এই আরজিকর ঘটনাটাকে রিপ্রেজেন্ট করেছে, সেখান থেকে প্রমাণ পাওয়া গেছে যে এটা শাসক বা প্রশাসন বা সর্বোচ্চ পর্যায় থেকে কন্ট্রোল করে এই জিনিসটাকে সমস্ত কিছু করানো হয়েছে। সেটা প্রত্যেকেই জানেন। সাধারণ মানুষ, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য কোনো আইনের ছাত্র হওয়ার দরকার নেই, প্রত্যেকেই বুঝেছেন কোনো একটি ঘটনায় যদি সাজা দিতে হয় কাউকে, তাহলে সেখানে তাকে কি করতে হয়, তার এভিডেন্সের বেসিসে সাজা দিতে হয়। এবারে মেন যে কোনো প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় এভিডেন্সেরই সব থেকে গুরুত্ব সব থেকে বেশি। আর এই জায়গায় এই এভিডেন্সকে মেটানোর জন্য যা যা করা দরকার, বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে কারা করেছে, সাধারণ মানুষ করেনি, বিশেষজ্ঞরা, ফরেন্সিক এক্সপার্ট, আইনজীবী, এদের সহায়তা নিয়ে ঘটনা ঘটার পরে তৎপরভাবে যারা ঘটনা ঘটিয়েছেন বা উচ্চ লেভেলের প্রশাসনিক কর্তারা ইনভলভ হয়ে ওই কাজগুলো করেছেন। তার জন্য কি হয়েছে, আজকে এই তদন্ত যে প্রকৃতিতে বা যে গতিতে যে অভিমুখে এগোনোর ছিল, সেই অভিমুখে না এগিয়ে
সিবিআই এর হাতে যতটুকু এভিডেন্স এসছে তার বেসিসে সিবিআই বলে আজকে সাজা দিতে পেরেছে। চার্জশিটটা সিবিআই সাবমিট করেছে। চার্জশিটটা এখানকার পুলিশ সাবমিট করলে দেখা যেত হয়তো সে দোষী যে সঞ্জয় রায়কে বলা হয়েছিল সে দোষী সাব্যস্ত আদালতের বা আইনের চোখে হয়তো হতো না। তার কোনো মানে গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে না। যদি এই ঘটনাটা আজকে সাধারণ মানুষের আন্দোলন না থাকতো এবং এই ঘটনার প্রেক্ষিতে যদি সিবিআই এর হাতে কেসটা না যেত এবং সিবিআই যদি চার্জশিট সাবমিট না করতো এই প্রিলিমিনারি চার্জশিট, তাহলে হয়তো দেখা যেত যে এই যে সাজা ঘোষণা হয়েছে সেটাও অন্তত মানে দোষী সাব্যস্ত হয়েছে সেটাও অন্তত হতো কিনা সেটাও কোশ্চেন মার্ক থেকে অঞ্জন দা। আজকে সব থেকে বড় কথা আপনি বলার চেষ্টা করছেন যে নেই মামা তো কানা মামাই অনেক ভালো। না এটাই বলার চেষ্টা না করছেন। না, চার্জশিটটা তো সিবিআই দিয়েছে অঞ্জন দা। সিবিআই এর চার্জশিটে তো দোষী সাব্যস্ত হয়েছে। তাহলে কি আপনি এটা এটা তো বলতে সবাই চাইছেন স্বীকার যে করবে। এই পর্যায়ে দেখে চার্জশিটটা সঞ্জয় রায় যেখানে দোষী কলকাতা হয়েছে পুলিশের হাতে থাকলে আপনাদের সেটাকে না, কোথায় মেনেছি নিয়ে যেত? মেনেছি সেটাকে সিবিআই কোথায় এর নিয়ে যেত? তার কোনো guarantee চার্জশিটের দিতে উপর হবে। বেস করে হয়েছে মেনে নিচ্ছি। তো এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়নি। আমার প্রথম কথা সেটাই হচ্ছে বলছি যে তদন্ত আমি এখনো বলছি বন্ধ হয়নি। সিবিআই চার্জশিটে জমা দেওয়ার উপর বেস করে এই ঘটনা ঘটেছে মানছি। তার মানে কি এটাতেই মেনে নিতে হবে আমাদের? যারা এতদিন ধরে লড়াইটা লড়লেন, যারা এতদিন ধরে রাত দখল কর্মসূচি করলেন, ভোট দখল কর্মসূচি করলেন, নানান রকম বক্তব্য রাখলেন, কেউ স্বাস্থ্য দপ্তর অভিযান করছেন, কেউ নবান্ন অভিযান করছেন, সব অভিযান হলো, তাহলে এখানেই থমকে যাবে? মানে আমরা এটাতেই মেনে নেবো যে হ্যাঁ সঞ্জয় রায় একাই অভিযুক্ত, তাই তো? না, এখানে থমকাবে না। আজকে এই মেদিনীপুর মেডিকেল কলেজের আমাদের মায়ের যে সন্তান প্রসব করতে গিয়ে যে মৃত্যু, তাতে যে ডাক্তারদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারের এগেনস্টে না আজকে আমাদের টপিক স্যালাইন নয়। না আজকে আমাদের টপিক স্যালাইন নয়। না বুঝতে পেরেছি। স্যালাইন বলছি না, ডাক্তার আজকে ডাক্তার বাবুদের আন্দোলনের জন্যই তো সাধারণ মানুষ মানে সাধারণ মানুষের বিবেক দংশন হয়েছিল এবং ডাক্তারবাবুদের আন্দোলনের জন্যই বা ডাক্তারবাবুদের প্রতিবাদের জন্যই এত সামগ্রিকভাবে সাধারণ মানুষরা রাস্তায় নেমেছিলেন। কেন? যেহেতু আমাদের একজন ডাক্তারবাবুর সাথে এই ঘটনাটা তার কর্মস্থলে হয়েছিল। কেন? ডাক্তারবাবুর সাথে সমাজের প্রতিটি মানুষ, একজন সমাজের উচ্চস্তরীয় মানুষ আমি থেকে একটু কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো অমলেন্দু দা। রাত দখল কর্মসূচির প্রথম প্রসেস জুনিয়র ডাক্তার বা ডাক্তাররা শুরু করেন। একজন ভদ্রমহিলা করেছিলেন, তিনি একজন সাধারণ নাগরিক সমাজ থেকে ধীরে ধীরে এক্স্যাক্টলি সেখানে কোনো ডাক্তাররা সেই ব্যবসাটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, এটা আপনি বলতে পারেন। ডাক্তারবাবুদের এই যে ব্যাপারটা হচ্ছে অঞ্জনদা, আজকে সামগ্রিকভাবে সমস্ত মানুষ রাস্তায় নেমেছিলেন। আর এইরকম ধর্ষণ তো ভারতবর্ষে অনেক হয়, কিন্তু এই ঘটনায় কেন না ডাক্তারবাবু এমন একজন পেশার মানুষ যার সাথে জীবন মৃত্যুটা প্রত্যেকের জড়িয়ে থাকে, প্রত্যেকের জীবন মৃত্যু জড়িয়ে থাকে ডাক্তারবাবুদের পেশার সাথে। এটাই আমাদের যেখানে আমরা বলতে বাধ্য হই, মানে আমাদের বলতে হয় খুব সহজেই অকপট। আপনি বললেন যে এরকম ধর্ষণ তো ভারতবর্ষে অনেক হয়, অর্থাৎ কোনো এক জায়গায় ক্যাজুয়ালিটি প্রকাশ পায়, ধর্ষণটা ক্যাজুয়ালিটি হয়ে যায়, অত্যন্ত ক্যাজুয়াল একটা বিশেষ বিষয় হয়ে যায়। আমি সেটা সেই অর্থে বলছি না, আমার যদি কথাকে আপনি মিস ইন্টারপ্রিটেশন করেন এটা ভুল। আমি বলছি এই অপরাধ, আমি ধর্ষণের কথা বলছি না, অপরাধী আজকে পুলিশকে কেন গুলি করতে হচ্ছে? পশ্চিমবঙ্গের পুলিশকেও এনকাউন্টার করতে হয়, পশ্চিমবঙ্গের পুলিশও এনকাউন্টার করছে, তাহলে উত্তরপ্রদেশকে নিয়ে বলতো, তাহলে অপরাধ বা অপরাধী তো সমাজ থেকে মুছে যায়নি। আমার কথা হচ্ছে এই ঘটনায় আমাদের সমগ্র নাগরিক সমাজ আলোড়িত হয়েছিলেন, কারণ একজন ডাক্তারবাবুর পেশাটা এমন প্রত্যেকটি মানুষের, সমাজের উচ্চস্তরীয় মানুষ থেকে সমাজের একবারে প্রান্তিক মানুষ হচ্ছে ডাক্তারদের। বাস আমি সেইটাই বোঝাতে চাইছি। এবং তার কর্মস্থলে তার সাথে এই জঘন্য অপরাধ হয়েছে, রাস্তাঘাটে হয়নি, বা তিনি কোথাও পিকনিক করতে গেছিলেন, পার্টি করতে গেছিলেন, সেখানে হয়নি। তার কর্মস্থলে, তার কর্মরত অবস্থায়, ডিউটিরত অবস্থায়, সেখানে নির্লজ্জ প্রশাসন পশ্চিমবঙ্গের সেটাকে আটকাতে না পেরে তাদের মুখোশ বেরিয়ে এসছে বলে আজকে এই যে 12 জন ডাক্তারবাবুকে প্রতিহিংসা পরায়ণ হয়ে কেস করছে। তো এইগুলো তো ব্যাপার না অঞ্জনদা, এটা যে স্টেট স্পন্সর, এই যে এভিডেন্স মেটানোটা স্টেট স্পন্সর, তার প্রমাণ এখনো প্রশাসন দিয়ে যাচ্ছে। আমি সেটাই বোঝাতে চাইছি। বুঝতে পেরেছি। আমি এখানে গৌরাঙ্গদার কাছে যাবো। গৌরাঙ্গদা, আচ্ছা কার্যত যখন এই ভূমিকাটা দেখা গেল যে বিচার ব্যবস্থা এবং বিচারক সরাসরি সাজা ঘোষণা করলেন সঞ্জয় রায়ের, এটা তো খুব গ্রহণযোগ্যতার বিষয়। এটাকে কুর্নিশ জানানো উচিত যে বিচার ব্যবস্থা অন্তত বিচার তো করলেন। এতদিন ধরে 5 মাস 9 দিন পরে অন্তত বিচারটা তো পেলো, কিছু তো বিচার পেলো। অন্তত তিলোত্তমা হয়তো ওপর থেকে দেখতে পাচ্ছেন যে একটু হলেও আশার আলো দেখা গিয়েছে। আর ঠিক সে জায়গায় আপনারা রাজনৈতিক হাত শেখছেন গৌরাঙ্গদা।
এখানে কুণাল ঘোষ বলছেন যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যা 24 ঘন্টায় করলো সেটাই সিবিআই করছে। মানে কোনো এক জায়গায় সবসময় রাজনৈতিক প্রেক্ষাপটটাকে একটু টানতেই হবে। তৃণমূল কংগ্রেস এই করেছে, তৃণমূল কংগ্রেস ওই করেছে, তৃণমূল কংগ্রেস ভালো করছে, তৃণমূল কংগ্রেস এটা করছে। আচ্ছা, আমি বলছি এগুলো ঊর্ধ্বে উঠে গিয়ে সাধারণ মানুষের জন্য কোনো স্টেটমেন্ট দেওয়া যায় না গৌরাঙ্গদা? দেখুন, রাত দখল কর্মসূচি বা রাত্রেবেলা 14ই আগস্ট হচ্ছে সমস্ত এভিডেন্স মেটানোর জন্য তো ভারতের জাতীয় পতাকাকে সাথে নিয়ে, বিজেপির পতাকাকে সাথে নিয়ে সিপিএম যে আন্দোলন করে দিয়ে মানুষকে উত্তেজিত করে, এবং এই রাজ্যে বিচার ব্যবস্থা পাওয়া যায় না, এবং হচ্ছে যেখানটায় কলকাতা সিটি এটি প্রতিবার অ্যাওয়ার্ড পেল রায়ের অনুযায়ী, সেই কলকাতাকে কালিমালিপ্ত করবার জন্য যারা প্রতিদিন রাত দখল থেকে শুরু করে কিছু ড্রাগ নিয়ে কিছু মেয়েরা উদ্দাম নৃত্য করেছিল রাত্রেবেলা রাজপথে, এবং যারা বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে যারা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল, ডাক্তারবাবুদের আন্দোলনকে সামনে রেখে আজকে তাদের মুখ পেয়েছে, তাদের লজ্জায় মাথা নত হয়েছে। কারণ বাংলাই একমাত্র এখানে বাংলাকে সব থেকে বেশি কালিমালিপ্ত করা হয়েছে, এবং দাবি এক, দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ ঘোষণা করা হয়েছে। এবং একদিন তো নবান্ন দখল করে দিয়ে তারা বলে দিল আজকেই নাকি শেখ হাসিনার মতো দিদিও হয়তো পালিয়ে যাবে। এত বড় চক্রান্ত যারা করেছিল তাদের মুখে আজকে কালি পুঁতে গেছে। কারণ হচ্ছে বাংলাতে মাত্র 5 মাসে বিচার, 5-6 মাসে একটা সাজা ঘোষণা হয়ে যায়। যেখানে ডবল ইঞ্জিন সরকারগুলো রয়েছে সেখানে গিয়ে দেখুন যে 12 বছর, 10 বছর, 15 বছর হয়ে গেলে কোনো সাজা এবং ট্রায়ালেও ওঠে না, এবং সিবিআই কোনো তদন্তও করে না। তার উদাহরণগুলো আমি এখানটায় বললাম না, নাহলে বলবেন যে প্রতিদিন একই কথা তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়। আজকে যে সঞ্জয় রায় যে ছিল, সে একটি মানসিক বিকারগ্রস্ত, এবং তার পাশাপাশি হচ্ছে দীর্ঘদিন থেকে ন্যাকেট ছবির সাথে এবং বিভিন্ন অশ্লীল কাজের সাথে এই আরজি করের কথা বলছেন। এই আরজি করে ব্লু ফিল্ম তৈরি করা হতো ডেড বডিগুলোকে নিয়ে সিপিএম এর সময় থেকে, যখন একজন ডাক্তার দেখে নিয়েছিলেন, এলেন তাকে অমনি না, আমি একটা জিনিস বুঝতে পারি না গৌরাঙ্গদা, অমনি আপনি জুড়ে দিলেন সিপিআইএম এর সঙ্গে, মেনে নিচ্ছি কিছু করার জন্য। আচ্ছা, সিপিআইএম সরকার তো 2011 সালে গত হয়েছে, তারপরে তো আপনারা ছিলেন, এতদিন ধরে তো আপনারা জানতে পারছিলেন সেখানে ব্লু ফিল্ম তৈরি হচ্ছে, অনেক কিছু বলতে পারেন, তো আপনারা কিছু করলেন না কেন? এতদিন সময় লেগে গেল সন্দীপ ঘোষের এগেনস্টে এত কিছু করবার জন্য? কেন এতদিন সময় লেগে গেল যে এই ধরনের মানুষ যারা বিনা কোনো আইডেন্টিফিকেশন, কোনো ডকুমেন্টেশন নেই, তারা আরাম করে সিভিক ভলেন্টিয়ার হয়ে যাচ্ছেন, সবকিছু হয়ে যাচ্ছেন, এখন কেন? একটা কথা বলি, সরকারটা পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু প্রশাসনিক স্তরে এই সমস্ত লোকজন যারা যে সিপিএম এর ভিতরে ক্রাইমের যে সমস্ত লোকজন এবং বাজে কাজের সাথে, সেগুলো কিন্তু এখনো দপ্তরগুলোতে এবং অফিসগুলোতে থেকে গেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা এখন কারেকশন করতে পারছেন না। এই জায়গাটা ডেফিনেটলি কারেকশন হয়েছে। তাই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স বিল্ডিং ছেড়ে নবান্নে যেতে হয়। প্রশাসনিক মানুষের সুরক্ষা দেওয়ার জন্য। আজকে যে ডাক্তারবাবুরা যারা জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন, তারা পিছন দিক থেকে আমাদের প্রশ্ন তো এই কোটি টাকা 3 দিন 5 দিনের আন্দোলন করে 50 লক্ষের উপরে বিল কি করে তারা তৈরি করেন এবং কোথা থেকে টাকা পান, সেটাও একটা তদন্তের বিষয় হওয়া দরকার। যারা রাজনীতি করবার জন্য, আমি ডাক্তারবাবুদের অনুরোধ করব যে আপনারা সিবিআই এবং সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে যেতে যান না। আপনারা নিজস্ব হসপিটালগুলোতে সাধারণ মানুষকে যে চিকিৎসা ব্যবস্থা, আজকে রোগী মারা যাচ্ছে, যেটা দায়বদ্ধতা আপনাদের রয়েছে, সেই দিকে নজর দিন। আপনারা সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নয়, আপনারা কারো ঊর্ধ্বে নয়। বিচার ব্যবস্থা নিঃসন্দেহে ভালোভাবে চলছে, এবং এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। 5 মাসে একটা বিচার পাওয়া যাচ্ছে, এটাকে স্বাগত জানানো উচিত। এবং তদন্ত যদি আরো কিছু থাকে অবশ্যই হবে, তবে এতক্ষণে হতাশায় ভেঙে পড়ার কিছু নাই। কিন্তু যে দোষী, সে প্রকৃত দোষী, সে শাস্তি পাচ্ছে, এবং মানুষ অবসাদগ্রস্ত রোগী এবং হচ্ছে সে
হচ্ছে ক্রাইম করেছে, যে ক্রাইম করেছে সে ঘরে ওখানে করুক বা বাইরে করুক সেটা বড় কথা নয়, আমরা তাকে ধরা গেছে, তাকে শনাক্ত করা গেছে, এই সরকারি রাজ্য পুলিশই তাকে ধরেছিল, এলো তাকে মানতে চায় নাই। তাহলে কি এই মৃত্যু নিয়ে রাজনীতি সিপিএম করতে চেয়েছিল? মৃত্যু নিয়ে রাজনীতি ডাক্তারবাবুরা করতে চেয়েছিল? মানুষকে বিপদগ্রস্ত করতে চেয়েছিল, মানুষকে বিপদে পরিচালিত করতে চেয়েছিল, বা বাংলাদেশ করতে চেয়েছিল? বাংলাদেশের সেখানে কি গৌরবাবু বুঝতে পেরেছি। আমি একটু রতনবাবুর কাছে যাবো। রতনবাবু বুঝতে পেরেছি। রতনবাবু আপনার কাছে আসবো। ধরুন আমি কার্যত সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটমেন্ট দেখতে পাচ্ছিলাম যেখানে একজন মন্তব্য করছেন, বলছেন যদি কোনো বিষয়ে আপনি কাউকে কনভিন্স না করতে পারেন যুক্তি দিয়ে, তাহলে তাদেরকে কনফিউজ করে দিন। আমি জানি না সেটা এখানে খাটে কিনা। রতনবাবু। প্রথমে আজকে ধন্যবাদ জানাই অঞ্জনদা, যারা এই চ্যানেলে বসেছেন আপনাদেরকে, এই বিশেষ করে যে দুনিয়ার ডাক্তার ভাই এখানে বসেছে আপনাদের চ্যানেলে, তাকেও ধন্যবাদ জানাই। কারণ তাদের উপর দিয়ে যা যাচ্ছে বলতে নাই, একটা স্বৈরাচারী সরকারের যা করণীয়, যা করতে পারে সেগুলো সবই তারা সহ্য করে যাচ্ছে, তবুও তারা লড়াই চালিয়ে যাচ্ছে, এখনো মাঠে ময়দানে আছে। ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভাই তোমরা তোমাদের লড়াই চালিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। বলি অঞ্জনদা, যে এই আরজিকর নিয়ে তো অনেক আপনারা এপিসোড করেছেন এবং যেদিন থেকে ঘটনা তারপর থেকে করে যাচ্ছে। আজকে যে মানে রায় বেরিয়েছে আর বিচারপতি অনির্বাণ দাস, উনি একটা রায় দিয়েছেন যে একজনকে মানে শনাক্ত করা গেছে। এইখানে বাংলার কোনো মানুষই খুশি না অঞ্জনদা। তৃণমূল দলের নেতাদের হয়তো সন্তুষ্টি হচ্ছে বা পরিস্থিতি হচ্ছে, তৃণমূল দলের নেতাদের আনন্দ হতে পারে অঞ্জনদা, তারা কেউ কেউ বিজয় মিছিল বের করতে পারে এই খুশিতে। তাহলে কুণাল ঘোষ যে কথা বললো, গৌরাঙ্গবাবু যা বললো, তাতে মনে হচ্ছে তাদেরকে খুশি হওয়ারই, কিন্তু আপামর যে বাংলার মানুষ তারা কিন্তু খুশি নয়। আমরা কিন্তু হতাশ। আমরা প্রকৃত যারা এই ধর্ষণ এবং খুনের সাথে যুক্ত আরো যারা আছে, আমরা কিন্তু প্রথম দিন থেকে বলছি যে তাদের সকলের কিন্তু আমরা শাস্তি চাই। শাস্তি কোন হলো তার কিন্তু বিচার আমরা কিন্তু পূর্ণ বিচার পেলাম না। কিন্তু অঞ্জনদা, এই কোর্ট, এই সিবিআই আর কাউকে ধরতে পারলো না, মানে এই নয় যে আর কাউকে কোনোদিন বিচারে কোনোদিন তাদের কোনোদিন বিচার হবে না, এটা নয়। পারলো না মানে যে তাদের পারবে না সিবিআই, এটা কিন্তু তা নয়। কারণ তার উদাহরণ আছে অঞ্জনদা। আপনারা জানেন যে আরসি তলোয়ার হত্যাকাণ্ডে খুঁজে পাচ্ছিল না আসামি, কিন্তু কোর্ট কিন্তু শত পবিত্র হয়ে যে তার শাস্তি দিয়েছিল যাবজ্জীবন সাজা। তো হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ডাক্তার ভাই যে বসে আছে তাদের হয়তো মনে হচ্ছে যে আমরা হয়তো বিচার পেলাম না, কিন্তু আমি তাদেরকে বলবো যে তোমরা ভাই হাল ছিল না। আমরা জাতীয় কংগ্রেস করি। এক্ষেত্রে আপনি কার উপর ভরসা রাখলেন, বিচার ব্যবস্থা নাকি সিবিআই? দেখুন অঞ্জনদা, সিবিআই বলুন, বিচার ব্যবস্থা বলুন, কোর্ট বলুন, আদালত বলুন, এগুলো তো তাদের নিজস্ব নিয়মের মধ্যে চলবে। আমরা সুপ্রিম কোর্টকে ভারতবর্ষের সবচেয়ে বড় যে বিচারালয়, তার প্রতি তো আমরা আস্থা রাখবোই। আজ না হয় কাল আমরা বিচার পাবোই তাদের কাছ থেকে, এই বিশ্বাস আমাদের থাকবে। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু অঞ্জনদা কোন সরকার বা কোন রাজ্য কেন্দ্র যদি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে, হয়তো ক্ষণিকের জন্য হয়তো তারা রায়গুলোকে ধামাচাপা বা চেপে গেল বা ফাইল বন্ধ হয়ে গেল, কিন্তু অঞ্জনদা সরকার বদলাবে, ফাইলগুলো কিন্তু আবার ওপেন হবে। আমি তাই বলবো, ভাই তোমরা ভেঙে পড়ো না। এই স্বৈরাচারী সরকারের অবসান ঘটবে, আগামী দিনে অবসান ঘটবে। তারপরে কিন্তু মানুষ তার কিন্তু, এবং এই যে আমাদের অভয়া, যে ঘরের মেয়ে আমাদের অন্তত ভাবতে পারছেন, চোখের জল হাজার হাজার মানুষ কেঁদেছে এই বিচারের জন্য, সেই চোখের জল অত সহজে
এই নীতি দিয়ে নষ্ট হয়ে যাবে। গৌরাঙ্গবাবু কিছু বলতে আমরা- চাইছেন বলুন। বলুন। গৌরাঙ্গবাবু কি বলতে চাইছেন বলুন। জোটের নীতি অনুযায়ী উনি বলছেন, যে কথাগুলো বলছেন জোটের নীতিতে বলতে হয় সিপিএম কংগ্রেস এক সিপিএম কংগ্রেস যেটা চেয়েছিল ছিল আচ্ছা, যে আপনি 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 কোন দলের? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কুণাল ঘোষ? কোন দলের? না না না, এক মিনিট গৌরাঙ্গবাবু আমি একটু জানতে চাইছি। আপনি 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 বয়কটে আসছি, রতনবাবু আসছি, আপনি বয়কটে বিশ্বাসী গৌরাঙ্গবাবু? আপনি বয়কটে বিশ্বাসী? অভিনেতা অভিনেত্রীদের বয়কটে আপনি বিশ্বাসী? অভিনেতা অভিনেত্রীদের দেখুন, প্রত্যেকের সময় অভিনেতা বা অভিনেত্রীদের বিষয় না, আপনি বলুন না, আপনি বয়কটে বিশ্বাসী? না না, আপনি বয়কটে বিশ্বাসী? রেখা আমার গৌরাঙ্গবাবু আপনি বয়কটে বিশ্বাসী? আমি শুধু জানতে চাইছি স্পেসিফিক কোশ্চেন। বিশ্বাসী নন? বয়কট তখন বিশ্বাসী হ্যাঁ অথবা নাতে উত্তর দিন না প্লিজ। আমি একটু হিরণময়বাবুর কাছেও যাবো। বয়কটে নয়, তার মানে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের? তার মানে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের? কেন কুণাল ঘোষ তো সেটা বলছেন না? অমলেন্দু কিছু বলতে চাইছেন বলুন। হ্যাঁ রতনবাবু বলুন। অঞ্জনদা ভারতবর্ষের রাজনীতিতে, আরে গৌরঙ্গদা অনেক বলেছেন, থামুন থামুন। ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মতন প্রতিহিংসা পরায়ণ দল এবং তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির মতন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি ভারতবর্ষের রাজনীতিতে দ্বিতীয় নেই। আজকে আমাদের 200 জনের বেশি কার্যকর্তা খুন হয়েছে এই ক বছরে। এই ক বছরে অমলেন্দু আসছি, দেখুন আপনার প্রত্যেকে অনলাইনে রয়েছেন, কারো কথা শোনা যাচ্ছে না। আমি একটু গৌরাঙ্গদার থেকে শুনতে চাইছি। গৌরাঙ্গ আপনি কি বললেন? উত্তর দিন, আপনি খালি একটা উত্তর দিন যে যে সাংবাদিকদের উপরে যখন সত্য কথা দেখায় তাদেরকে মারা হয় কেন, তাদেরকে খুন করা হয় কেন? প্রতিহিংসার কথা বলছেন, যারা সত্য কথা বলে তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয় কেন? ব্রডকাস্টিং কে বন্ধ করে দেওয়া, ওটি মিডিয়া সরকার খুন করেছে। আরে মশাই, আপনি মুখ্যমন্ত্রী বলেন যে আমার সাথে লাগতে আসবে না, টাইগার বলেন মিডিয়া, টাইগার বলেন মিডিয়া, একটু প্রসঙ্গে আসি। রাজনৈতিক আলোচনা হয়ে গেলে কি বলছেন আপনি কি বলছেন শেষ করে? আমি বলছিলাম যে গৌরাঙ্গবাবু যে অনেক ভালো আচ্ছা বলুন তো গৌরাঙ্গবাবু, আপনি এই যে ডাক্তারদের খুন করে ডাক্তার ধর্ষণ করে খুন করা হয় আমাদের অভয়া, আপনি এইটাকে যেভাবে মানে কথা বলছেন, তা আপনার কি কোনো সময় অনুশোচনা হয়নি যে এই ঘটনাটা ঘটলো, এতগুলো মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষ আন্দোলন করলো, এবং কি আপনাদের নেত্রী তিনিও কিন্তু রাস্তায় নেমেছেন, কিন্তু যেভাবে আপনি কথা বলছেন তো মনে তো হচ্ছে যে আপনারা আগামী দিনে মানে বিজয় মিছিল বের করবেন, আপনাদের জিত হলো বলে আপনারা বিজয় মিছিল বের করবেন। আমাদের বাড়ির মা বোনেরা আছেন, আমাদের বাড়ির মারা আছেন, বোনেরা আছেন, আপনার আছেন কিনা জানি না। আমরা যখন রাজনৈতিক আলোচনা হয়ে গেছে, জুনিয়র ডাক্তারবাবু আমাদের সঙ্গে বসে রয়েছে, জুনিয়র ডাক্তারবাবু কথাটা একটু শুনতে হবে। আমি একটু হিরণবাবুর কাছেও যাব। বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন 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 বলুন। চাঁদা তোলা থেকে শুরু করে অনলাইন টাকা নেওয়া থেকে শুরু করে এই রাজনৈতিক আন্দোলন একটা টিকিয়ে রাখার জন্য আপনারা তো কিছু ইস্যু পান না, তো এটা নিয়ে খেলছিলেন, তো খেলার পরে শেষে এসে ছেড়ে দিয়ে চলে গেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেয়েটির জন্য, যে ঘরের মেয়েটি মারা গেছে, যে একটা ঘটনা ইনসিডেন্টে ঘটে যেন তার জন্য অপরাজিতা বিল এনেছেন এবং এখনো আন্দোলন করে যাচ্ছেন। আপনাদের কেন্দ্র সরকার এখনো অপরাজিতা বিলকে সাপোর্ট করে না, যেটাতে 15 দিনে পর্যন্ত সাজা ঘোষণা হতে পারে, সেটাকে করে না। এটার মধ্যে আন্দোলন করা উচিত ছিল। আপনারা সেটা না করে কৌটা ঝাঁকানো, অনলাইনে টাকা তোলা, মৌলবাদীদের কাছ থেকে টাকা তোলা এবং সরকারকে মেলাইন করা। জুনিয়র ডাক্তারদেরকে মৌলবাদী বলছেন? কি বলছেন গৌরাঙ্গবাবু?
গৌরাঙ্গবাবু কাইন্ডলি একটু সংবরণ করুন কথা। আপনি বলতে চাইছেন জুনিয়র ডাক্তাররা যারা যারা দিনের পর দিন আন্দোলন করবার জন্য চাঁদা তুলেছিলেন, সে তো অনেক ক্ষেত্রেই দেখা যায়। তাহলে আপনি এখন বলবেন যে আপনি এই যে আপ সমর্থকদের কাছে যাদের কাছে যাচ্ছেন আপনারা, অতীশী তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনিও তো চাঁদা চাইছেন, আবার সেখানে গিয়ে আপনারা তাদেরকে সমর্থন করছেন। তার মানে কি অতীশী বা আপের যারা সমর্থক রয়েছেন তারা কি মৌলবাদী? চাঁদা চাওয়া মানেই মৌলবাদী হয়ে যাবে? কি আশ্চর্য! তৃণমূল কংগ্রেসের চাঁদা ফাদাতে বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেস মানুষের কিন্তু কিন্তু যারা চাঁদা চায় তাদেরকে সমর্থন করতে বিশ্বাসী। কি আশ্চর্য! দেখুন দেখুন, কন্ট্রাডিক্ট করবেন না গৌরাঙ্গবাবু, কথা কন্ট্রাডিক্ট করবেন না। জুনিয়র ডাক্তাররা যারা দিনের পর দিন রাজপথে বসে রয়েছেন তাদের লড়াইটাকে আপনি মৌলবাদী বলছেন? করার জন্য দলটা তৈরি হয়েছে। আমি জুনিয়র ডাক্তারের কাছে যাবো। আমি প্লিজ, আমি দুজনকে থানার কথা বলছি। আমি হিরণবাবুর কাছে যাবো। হিরণবাবু কি বলবেন? দেখুন কাইন্ডলি, আই এম সরি, জুনিয়র ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন। প্লিজ প্লিজ গৌরাঙ্গবাবু প্লিজ, আপনাকে আমি সময় দিয়েছিলাম তো। গৌরাঙ্গবাবু প্লিজ, আমি একটু হিরণবাবুর কাছে যাবো। হিরণবাবু, প্রথমে তো এক্সট্রিমলি সরি ট্রাইব টিভি বাংলায় বসে আপনাকে এইসব কথা শুনতে হচ্ছে। মানে আমাদের দিক থেকে সরি, আমরা জানতাম না যে এরকম ধরনের বক্তব্য বা মন্তব্য আসতে পারে কারো থেকে, সেটার জন্য সরি। কিন্তু কি বলবেন বলুন। দেখুন, প্রথমেই বলি যে কয়েকটা পয়েন্ট আমি মূলত ধরাতে চাইছি। যে ফার্স্ট, সবাই এই চার্জশিটের কথা বলছে, কিন্তু এত কিছু এভিডেন্স থাকা সত্ত্বেও এবং এভিডেন্স ট্যাম্পারিং এর ঘটনা থাকা সত্ত্বেও, জানা সত্ত্বেও সাপ্লিমেন্টারি চার্জশিট 3 মাসের ভেতরে সিবিআই দিতে পারলো না। এটা কার ব্যর্থতা? এটা একটা প্রশ্ন। তাহলে সিবিআই কি এতটাই অপারক যে দেশের সর্বোচ্চ একটা অনুসন্ধানকারী একটা সংস্থা, সে কি এতটাই বোকা হিসেবে বসে আছে যে এতজনের সাধারণ মানুষের সে টাকা থেকে সে এভাবে এগিয়েছে, তারা একটা এরকম ঘটনাতে কাউকে ধরতে পারছে না 3 মাসের ভেতরে এভিডেন্স থাকা সত্ত্বেও, এবং তারা বলছে। এরপরে আমি বলতে চাই যে বিভিন্ন আপনি দেখেছেন যে ডাক্তারবাবুদের অনেক কথা বললেন উনি, কিন্তু কয়েকটা কথা ভেবে দেখতে বলবো যে গভর্নমেন্ট মেডিকেল কলেজের অবস্থাগুলো আপনারা একটু দেখবেন। আপনারা জানেন কি না জানি না, সেখানে ওষুধের অভাবে হাজার হাজার মানুষ মারা যায়। সেখানে তখন বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারের অভাবে মারা যাচ্ছে, তাদের কাজ যখন বন্ধ করে দিচ্ছে তার অভাবে মারা যাচ্ছে। কিন্তু যারা পিজিটি, যারা জুনিয়র ডাক্তার, আপনার কথার মাঝখানে ছিল তারপরে বলুন। হ্যাঁ, তারপরে বলুন, ঠিক আছে। তাহলে তাদের কিন্তু ডিউটি করার কথা নয়। তাহলে যদি আমাদের যথাসংখ্যক ডাক্তারবাবুরা প্রেজেন্ট থাকতো তাহলে কিন্তু রোগীর মৃত্যুর ঘটনা এত থাকতো না। জুনিয়র ডাক্তারদের উপর কিন্তু কোনো দায়িত্ব বর্তায় না। তাহলে তারা শিখতে এসেছে, তারা স্টুডেন্ট, তাদের উপর যদি আমি বলি যে তারাই দোষী, সেটা কিন্তু হয় না। এবং আপনারা দেখেছেন যে ওষুধের অভাব থেকে শুরু করে ডাক্তারের অভাব, প্রত্যেকটা জায়গায় ভ্যাকান্সি, কোনো সরকারই কিন্তু এটার কথা কেউ ভাবছে না। সবাই কিন্তু সবাইকে ভিক্ষাবৃত্তি করার কথা বলছে, যে তাদের কাউকে 500 টাকা, কাউকে 1000 টাকা দিয়েই আমি শান্ত রাখতে চাই। তাহলে এর মাধ্যমে কি আদৌ কোনো সমাজ টিকতে পারে? এবং আমি বলছি যে সিবিআই এর উপর কথা প্রশ্ন উঠেছে, তো সিবিআই এর কথা উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন সিবিআই এর উপর কিন্তু মানুষ আস্থা হারাচ্ছে, এবং সুপ্রিম কোর্টের উপরেও কিন্তু লোকে আস্থা হারাচ্ছে। যারা বিশ্বাস করতো যে সুপ্রিম কোর্ট একটা শেষে বিচার দেবে, কিন্তু তারাও কিন্তু এই অবস্থায় তারা কিন্তু বুঝতে বাধ্য হয়েছে, যুক্তি দিয়ে তারা বুঝতেই বাধ্য হয়েছে যে সিবিআই কিন্তু তারা সঠিক সদুত্তর দিতে পারছে না জানা সত্ত্বেও। এবং আপনারা দেখছেন যে এত কিছু ঘটনার পরেও আমরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছি, তারা কিন্তু শুধু নিজের জন্য করছি না, শুধু নিজের স্বার্থপরতার জন্য করছি। এবং যেই দাবিগুলো রয়েছে, আপনারা দেখবেন যে এই কথাটা একটা কথা উঠেছে, ডাক্তার প্রফেশনের জন্য আপনারা অনেকে বলেছেন যে প্রফেশনের জন্য সবাই এসেছে, এটা কিন্তু শুধু নয়। তারা ভেবেছে যে ওয়ার্ক প্লেস এটা হচ্ছে সেকেন্ড হোম। যে একজন ডাক্তার যখন বলেন বা কেউ বলেন যে আমি ডিউটিতে যাচ্ছি, তাহলে বাকিরা নিশ্চিন্ত হচ্ছে যে আমি আমার ছেলে বা মেয়ে সেখানে গিয়ে ঠিকভাবে থাকবে। কিন্তু সেখানেই খুন হলো। তাহলে সেভাবেই একটা ডাক্তার যদি তার ওয়ার্ক প্লেসে খুন হয়, তাহলে কি সেফ রয়েছে? আপনারা কি বলবেন? তাহলে কি সেটা সেফ? তাহলে আমি এটাই বলতে চাইছি যে এই আন্দোলন যদি না হতো, তাহলে সিবিআই থেকে শুরু করে কেউই কিন্তু এই এত পর্যন্ত আসতে পারতো না। তাই আমরা এই আন্দোলনে কিন্তু বুঝতে পেরেছি যে আরএল এর মাধ্যমে তাহলে
সেটা কেন বন্ধ করা হলো না, সেটা কি সরকার দেখছে না? বিভিন্ন মেডিকেল কলেজে বা যে কোনো মদের প্রসাদ থেকে শুরু করে, র্যাগিং থেকে শুরু করে, সিনেমার মাধ্যমে যে মহিলাদেরকে একটা পণ্য হিসেবে দেখানো, তাহলে সেটা বন্ধ করছে না কেন প্রত্যেকটি সরকার? তাহলে তারা তো জানে এর মাধ্যমে যে সাধারণ মানুষের মধ্যে যে এই খারাপ জিনিসগুলো ঢুকছে, তাহলে সেটা বন্ধ করছে না, চেষ্টা করছে না কেন? তাহলে এটা কিন্তু প্রশ্ন রয়েছে। তাহলে সবাই কিন্তু ক্ষমতা দখলের জন্য চেষ্টা করছে এবং ক্ষমতা টিকে যাওয়ার একটা চেষ্টা করছে। পারছি না, আমরা একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছি। হিরণবাবু, আমি এখানে গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন। রতনবাবু, আপনার কাছেও আসবো। আপনার 1 মিনিট সময় শুরু হবে এখন। শুধুমাত্র একটি ডেটা সংযোজন করব, যে প্রসঙ্গটি হিরণবাবু টানলেন, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, এদেশ, আমাদের এই দেশ ভারতবর্ষ, যেখানে বলা হয় পর্ন অ্যাডিক্টেড লোকের সংখ্যা দিন দিন বাড়ছে, এরপরেও সরকার অনেক ব্যান্ড লাগাচ্ছে, সেখানে ব্যান করবার চেষ্টা করছেন সাইটগুলোকে, কিন্তু পাবলিক শুনছেন না। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, ডাক্তারবাবু যে কথা বললেন সেটা পুরোপুরি পলিটিক্যাল, রাজনৈতিক ভাবে সিপিএম যে কথা বলে, বিজেপি যে কথা বলে, কংগ্রেস যে কথা বলে, সরকার বিরোধী যে কথা, সেটাতে তিনি বললেন। আপনাকে ডাক্তারবাবুকে বলে রাখি, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী 1 নম্বরে, আপনিও সেটা জানেন। এবং কতগুলো মেডিকেল কলেজ সিপিএম এর সময় ছিল, আপনাদের সরকারের সময় ছিল, এবং বর্তমান সরকারের সময় প্রতিটা জেলাতে একটা করে মেডিকেল কলেজ ভ্যাকেন্সি, এবং ডাক্তারবাবু হয়েছেন যে 500-600 ছিল, এখন 3500-র উপরে ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তার তৈরি হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আপনি ডাক্তার হতে পারতেন না, পারবেন না। আপনাকে অন্য বিদেশে বাইরের রাজ্যে যেতে হতো, অথবা এখানে আপনি ডাক্তার হতে পারতেন না, কারণ ভ্যাকেন্সি আপনার কম ছিল। ভ্যাকেন্সির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ধন্যবাদ দেওয়া উচিত। দ্বিতীয় কথা, অর্থাৎ পাশাপাশি আপনার বলে রাখি, অভয়ার বিচার পেয়েছে। আগামী দিনে যে দোষী, সে আরো সাজা পাবে, তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত, এটা আমরা কামনা করি। যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ড, এবং তার সাথে যদি যুক্ত কেউ থাকে, তাকে ধরা উচিত। কিন্তু অপরাজিত বিলকেও সমর্থন করা উচিত সকলে। বেশ, বুঝতে পেরেছি। গৌরাঙ্গবাবু, আমি জানি না আপনারা কেন সবাইকে বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রথম কথা, জুনিয়র ডাক্তারবাবু এখানে বসে রয়েছেন, তার ডেজিগনেশন আমি নিজে বলেছি জুনিয়র ডাক্তার, তিনি কোনো সিপিআইএমের ক্যাডার নন, কিংবা সিপিআইএমের কোনো এখানে সমর্থক। প্লিজ গৌরাঙ্গবাবু, প্লিজ, আপনি যখন বলেছেন আমি বলিনি। গৌরাঙ্গবাবু প্লিজ, উনি সমর্থক হিসেবে এখানে বসে থাকেননি। প্রথম কথা, আপনি যখন বুঝলেন সরকারের বিরুদ্ধে কথা বলছে, তখন প্রথমে আপনি ডিস্টিংগুইশ করতে শুরু করলেন যে নিশ্চয়ই বিজেপির হবে। যখন কেন্দ্র সরকারের এগেনস্টও বললেন, তখন আপনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই তখন সিপিআইএম হবে। এইভাবে দাগিয়ে দেন কেন আপনারা? সে কি? আমি 1 মিনিট সময় দিচ্ছি সরাসরি অমলেন্দুদাকে। অমলেন্দুদা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, প্লিজ। গৌরাঙ্গদা, অমলেন্দুদা বলুন। দেখুন অঞ্জনদা, আজকে এই যে আরজিকর ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের প্রশাসনের মুখোশটা সামনে চলে এসছে, তার জন্য তারা ডে 1 থেকে কোনো একজনকে অপরাধী সাজিয়ে তার সপক্ষে সমস্ত অপরাধের সপক্ষে সমস্ত এভিডেন্সকে ক্রিয়েট করে তাকেই একমাত্র সাজা দিয়ে অন্য সমস্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেটা প্রমাণ হচ্ছে, বিচারের মাধ্যমে প্রমাণ হয়েছে এবং সামগ্রিকভাবে প্রমাণ হয়েছে। পরের কথা, যে আজকে ডাক্তারবাবুরা যেভাবে হেনস্থা হচ্ছেন এই পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে, তার এই যে ডাক্তারবাবুদের প্রতি প্রতিহিংসা পরায়ণতার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। ডাক্তারবাবুরা আজকে ভুল ওষুধ দিতে বাধ্য হচ্ছেন, মাফ করবেন, ভুল নয়, মানে খারাপ ওষুধ বা ড্যামেজ মেডিসিন, যেটা আরএল এর ক্ষেত্রে, রেঙ্গাল ল্যাকটেটের ক্ষেত্রে ডাক্তারবাবুদের বাধ্য করা হচ্ছে ক্রাইম করানোর জন্য। অঞ্জনদা, ডাক্তারবাবুদেরকে যে ক্রাইম করতে বাধ্য করানো হচ্ছে, এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র ধিক্কার জানাচ্ছি। বেশ, আমি ডাক্তারবাবুদেরকে যে ক্রাইম করাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জনদা, নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন যে ভিক্ষায় স্বাধীনতা অর্জন করা যায় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। তাই আজকে ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তারবাবুরা যারা যে আন্দোলন করছেন, তাদের কাছে শুধু নেতাজি সেই কথাটাই বলবো যে ভিক্ষায় স্বাধীনতা পাওয়া যায় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। তাই তোমাদের আন্দোলন আগামী দিনে এই সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াবে। কারণ এত বড় অন্যায়, এত বড় অপরাধ, যেই সরকার নিশ্চুপ হয়ে থাকে এবং যেই সরকার মনে মনে হাসে, সেই সরকার বেশি দিন চলতে পারে না।
এই কালের সাথেও আমরা দেখেছি কত স্বৈরাচারী সরকার ছিল কিন্তু সরে গেছে, কিন্তু ইতিহাস কিন্তু এই সরকারকে ক্ষমা করবে না। আগামী দিনে এই ইতিহাস মনে রাখবে যে একটা স্বৈরাচারী সরকার, যে সরকার এত নিষ্ঠুর, নির্মম, নির্দয় হতে পারে তা ভারতবর্ষের কোন রাজনীতি দলের এরকম সরকার ছিল না। তাই আগামী দিনে দুনিয়া ডাক্তারদের জয় হবে। জাতীয় কংগ্রেস আপনাদের পাশে আছে, আছে, আগামী দিনেও থাকবে। বেশ ইন্টারেস্টিং বিষয়। রতনবাবু, আপনার বিষয়ে আমি শেষে কিছু বক্তব্য রাখবো, আমি তার আগে সরাসরি জুনিয়র ডাক্তারবাবুর কাছে যাবো। জুনিয়র ডাক্তারবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ, আমি তো মূল পয়েন্টগুলো বলেই দিলাম। তো তার সাথে সাথে আমার মনে হয় যে এইগুলো একটু মাথায় রাখা উচিত যে সেই বিভিন্ন নাম যেগুলো উঠে এসেছে, যারা যেসব বড় বড় ডাক্তারদের নাম উঠে এসেছিল, যারা এই নর্থ বেঙ্গল লবি বা এসবের নাম উঠে এসেছে বা তারা এই খারাপ কাজের সাথে যুক্ত ছিল, তারা কি আপনারা কি মনে করেন যে তারা একদিনেই তৈরি হয়েছে? তারা অনেক বড় বড় জায়গা থেকে কিন্তু পড়াশোনা করেছে, তাহলে তারা কিন্তু প্রথম দিনই এরকম খারাপ কাজের সাথে এরকম হয়ে যাননি। তাহলে এই সমাজের যে পরিবেশ, সেটাই কিন্তু তার এই খারাপ দিকে নিয়ে যাওয়ার দিকে কিন্তু ত্বরান্বিত করেছে। সেই কথা বলে রাখি যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে যখন ডাক্তাররা বললেন সেই কথাগুলো, সংক্ষেপে থ্রেড কালচার থেকে শুরু করে সেই জায়গাগুলোতে, তাহলে সেই ফার্স্ট ইয়ার থেকেই যখন সেই খারাপ জিনিসগুলো তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, মদ খাওয়ানো থেকে শুরু করে নেশা দ্রব্য প্রচার করা, তার সাথে শুরু করে যে খারাপ জিনিসগুলো প্রচার করা, তার মাধ্যমে কিন্তু এরকম একটা খুনি তৈরি হয়। বেশ, অনেক অনেক ধন্যবাদ হিরণময় বাবু। একেবারে অন্তিম লগ্নে রয়েছে আপনাদের চারজনকেই অশেষ ধন্যবাদ ট্র্যাক টিভি বাংলায় আসার জন্য, সন্ধ্যায় 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, মূলত রতনবাবু যা বললেন যে বিভিন্ন বিপ্লবের দ্বারা, বিদ্রোহের দ্বারাই অবশ্যই সরকারকে পরিবর্তন করা যায়, এবং জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন, তার উপরে কি কংগ্রেস সরকার কিংবা কংগ্রেসের নেতা নেতৃত্বরাও রাজনৈতিক হাত শিখতে চাইছেন? না হলে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গ টানছেন আর আমাদের হিস্ট্রি মনে পড়ে যাচ্ছে জওহরলাল নেহরু এবং তার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়। নমস্কার।